আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি ২০২৫ পদার্থবিজ্ঞান পরীক্ষা হয়ে যাওয়া কোয়েশ্চেনের সলিউশন করব। এটা ঢাকা বোর্ডের কোয়েশ্চেন। সো গুগল, ফেসবুক, ইউটিউব তাদের বিভিন্ন পেজ, তো সব জায়গায় দেখলাম যে এই একটা কোয়েশ্চেনের সলিউশন কপি সবাই দিয়ে রাখছে। তো কেন দিছে, কি জন্য দিছে সেটা তারাই ভালো জানে। তো এইটা হচ্ছে উদ্ভাসন মেশের হচ্ছে সলিউশন কপি। তো যেহেতু কোয়েশ্চেন কপি পাই নাই, তো এই সলভ কপিটি সমাধান করে দেখব আমাদের উত্তরের সাথে উদ্ভাসন মেশের যে উত্তরটা দিছে তো এটা মিলে কিনা। সো তাহলে শুরু করি। তো প্রথম কোশ্চেন দেওয়া আছে যে 1 এম মানে অটোমিটার সমান সমান কত মিটার। তো আমরা জানি হচ্ছে যে পেটা টেরা গিগা মেগা কিলো হেক্টো টেকেটিসি সেন্টিমিলি মাইক্রো ন্যানো পিকো ফেম টু অটো। তো অটো মানে হচ্ছে যে 10 ইনভার্স 18, আর হচ্ছে 10 ইনভার্স 15 মানে হচ্ছে ফেম টু, আর 10 ইনভার্স 12 মানে হচ্ছে পিকো ফেরাট। তো পিকো আর অটো হচ্ছে যে 10 ইনভার্স, তাহলে অটো হচ্ছে যে 10 ইনভার্স 18, আনসার হচ্ছে যে 10 ইনভার্স 18। নিচের কোন রাশিটি স্কেলার রাশি? তো স্কেলার রাশি তো আমরা জানি শুধু যার কি থাকবে, মান থাকবে, দিক থাকবে না। তো আমরা জানি কি সরণ ত্বরণ বেগ বল ওজন তড়িৎ তীব্রতা চৌম্বক তীব্রতা আর হচ্ছে ভরবেগ হচ্ছে এইগুলা ভেক্টর রাশি। তো এখানে হচ্ছে সরণ ত্বরণ ভরবেগ হচ্ছে যে ভেক্টর রাশি, তাহলে চাপটা হচ্ছে যে আমাদের স্কেলার রাশি। তো 3 নম্বর কোশ্চেন কি দেওয়া আছে, একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের কোনো পরিবাহীকে ধীরে ধীরে টেনে এর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে তারটির আপেক্ষিক রোধ কত হবে পূর্বে। তো আপেক্ষিক রোধ ডিপেন্ড করে তার উপাদানের উপর, উপাদানটা হচ্ছে তার, তো তারটা যেহেতু সেমি আছে তো এর পূর্বের যে হচ্ছে যে ইটা থাকবে তার সমান হবে, তো আনসার কি সমান। আমরা যে শক্তি ব্যয় করি তা কত ভাগ নবায়নযোগ্য শক্তি। তো কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টারে নবায়নযোগ্য শক্তির যে পার্টটুকু ওইখানে সুন্দর করে লাইন দেওয়া আছে যে আমরা হচ্ছে 5 ভাগের 1 ভাগ হচ্ছে যে নবায়নযোগ্য শক্তি ব্যবহার করি। তো কম্পিউটার ব্যবহারে স্ক্রিনটি চোখ হতে কত দূরে রাখা স্বাস্থ্যসম্মত, মানে কত দূরে থাকলে সবচেয়ে ভালো আমাদের জন্য, সেটা হচ্ছে 50 থেকে 60 সেন্টিমিটার। তো 1 জুল তাপ সমান সমান কত ক্যালোরি সমান। তো আমরা জানি কি 1 ক্যালোরি সমান সমান হচ্ছে যে 4.2 জুল। তাহলে 1 জুল সমান সমান হবে কি 1/4.2 জুল। তো এটাকে ভাগ করলে 0.238 ক্যালোরি আসে। তো এটাকে আরেকটু যদি আমরা সংক্ষিপ্ত করি 2 3 এখানে 1 হবে, তাহলে 0.24। তাহলে 0.24 হচ্ছে 1 জুল সমান সমান কত ক্যালোরি। তো স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে প্রধান স্কেলের পার্ট 5 সেন্টিমিটার, বার্নিয়ার সমাপতন 7 পাওয়া গেল। যন্ত্রটি বার্নিয়ার ধ্রুবক যদি 0.1 দণ্ডটির দৈর্ঘ্য কত। তো এখানে দেখেন প্রত্যেকটা আনসার কি সেন্টিমিটারে দেওয়া আছে, তাহলে আমাদের এইটা যে মিলিমিটার আছে এটাকে আগে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। তাহলে 1 মিলিমিটারকে 10 দ্বারা ভাগ করলে এটা সেন্টিমিটার আসে, ভাগ করলে কত হচ্ছে 0.01 সেন্টিমিটার। তো আমরা হচ্ছে দণ্ডের দৈর্ঘ্যের সূত্র কি জানি, লেন্থ ইকুয়ালস টু মেন স্কেল পার্ট প্লাস বার্নিয়ার সমাপতন গুণন বার্নিয়ার ধ্রুবক। তো মেন স্কেল পার্ট কত দেওয়া আছে হচ্ছে 5 সেন্টিমিটার, বার্নিয়ার সমাপতন হচ্ছে 7, বার্নিয়ার ধ্রুবক আমরা বের করলাম 0.01। তো এটা ভাগ করলে 5 প্লাস 7/100, তো 0.07। তো 5 প্লাস 0.07 অর্থাৎ 5.07 সেন্টিমিটার। তো আনসার আমাদের 5.07 সেন্টিমিটার। নিচের উদ্দীপকের আলোকে 8 ও 9 নং প্রশ্নের উত্তর দাও। দুইটা বস্তু এ আর বি দেওয়া আছে, পৃথিবীর পৃষ্ঠে 3 মিটার ব্যবধানে রাখা আছে। পৃথিবীর পৃষ্ঠে 3 মিটার ব্যবধানে রাখা আছে, অর্থাৎ দূরত্বে দুইটা বস্তু। তো দুইটা বস্তুর দূরত্ব হচ্ছে 3 মিটার। তো এদের ভর যথাক্রমে 1 কেজি আর হচ্ছে 500 গ্রাম। তো একটা কেজিতে দেওয়া আছে আর গ্রামে দেওয়া আছে, তাহলে গ্রামকে অবশ্যই আমাদের কিসে নিতে হবে, কেজিতে নিতে হবে। তাহলে 1000 দ্বারা ভাগ করলে 0.5 কেজি আসে। তো এখানে দিয়েছে চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান দেওয়া আছে 1.63 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো এখন কোয়েশ্চেন বলছে কি যে চন্দ্রপৃষ্ঠে বি বস্তুটির ওজন কত। তো আমরা জানি কি ডাব্লিউ ইকুয়ালস টু এম জি। তো এম এর মান হচ্ছে বি বস্তুর বের করলাম কত 0.5 কেজি, ইন্টু জি এর মান হবে কি চন্দ্রপৃষ্ঠের জন্য কত ভাগ জানো 1.6 গুণন আর কি আমরা জানি 9.8 এর 6 ভাগ। তাহলে এইটা কিন্তু আমাদের অলরেডি দেওয়া আছে, যদি না দেওয়া থাকতো তাহলে আমরা যেভাবে করতাম। তো এটা গুণ করি আমরা, তাহলে কত আসতেছে আমাদের 9.8, 0.5 গুণন 9.8 ডিভাইডেড বাই 6। তো ভাগ করলে আমাদের আসতেছে 8.815। তো যেহেতু দেওয়া আছে তাহলে এটা অ্যান্সার। এ ও বি এর মধ্যে ক্রিয়াশীল বলের মান কত। তো এ আর বি এর ক্রিয়াশীল বলের সূত্র কি, এফ ইকুয়ালস টু জি ইন্টু এম এম বাই ডি স্কোয়ার বাই m1 m2 ডি স্কোয়ার। হ্যাঁ, তো জি এর মান জানি হচ্ছে 673 ইন্টু 10⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, ইন্টু এম এর মান কত, বড়টা একটা 1 কেজি আর একটা 500 গ্রাম, 500 গ্রাম থেকে কেজিতে কনভার্ট করছি আমরা 0.5। তো এটা ডিভাইডেড ডি এর ভ্যালু কত, দূরত্ব 3 মিটার, তাহলে 3 স্কোয়ার। তো আমরা করি যত আসে দেখি 6.673 ইন্টু 10⁻11 ইন্টু 1 ইন্টু 0.5, আর নিচে হবে 3 স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার, তাহলে 3.7 ইন্টু 10⁻12, 3.7 ইন্টু 10⁻12, তাহলে অ্যান্সার হচ্ছে এটা।
নিচের কোন রাশি জোড়ায় একক অভিন্ন? অভিন্ন মানে ভিন্ন না, মানে সেম। তো সরণ আর হচ্ছে দূরত্ব হচ্ছে সেম, বেগ আর দ্রুতি সেম। তার মানে এটা মিলে না, এটা মিলে না, এটা মিলে না। ত্বরণ আর মন্দন হচ্ছে সেম, একক। কেন? ত্বরণ হচ্ছে যে বেগ বৃদ্ধির হার হচ্ছে যে ত্বরণ, আর বেগ হ্রাসের হচ্ছে যে হার হচ্ছে মন্দন। তাহলে এদের একক হচ্ছে যে মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে মন্দন আর ত্বরণ হচ্ছে যে অভিন্ন একক রাশি। নিচের কোন সম্পর্কটি সঠিক? তো আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক সঠিক হচ্ছে যে হলো আলফা ইকুয়ালস টু বিটা ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু গামা ডিভাইডেড বাই 3, এই সম্পর্কটা সঠিক। তো এইটা ভুল। কিউ ইকুয়ালস টু আমরা জানি কি এম এস ডেল, মানে ডেল্টা থিটা বা এম এস ডেল্টা টি, যেটাতে খুশি, মানে এটাও হয় এটাও হয়, কিন্তু এটা ভুল। তো এইটার ক্ষেত্রে যদি বলি রু এ অর্থাৎ কি আপেক্ষিক রোধ সমান সমান, তো আপেক্ষিক রোধের ক্ষেত্রে আমরা যে প্রুফ শিখছিলাম আর কি, যে আর রেজিস্ট্যান্স সমানুপাতিক এল দৈর্ঘ্য আর সমানুপাতিক 1/, ক্ষেত্রফলের সমান। তাহলে এটাকে সিম্পলিফাই মানে একসাথে কোলাবরেট করলে আর সমানুপাতিক কি লিখতে পারি L/A। তো আর সমানুপাতিক উঠলে একটা ধ্রুবক আসে, সেটা হচ্ছে রু এল ডিভাইডেড বাই আর, সরি রু ডিভাইডেড বাই এ। তো এইটা হচ্ছে যে আমাদের সমীকরণ। তো সমীকরণ এইটা আর এইটার মধ্যে কি আছে? পার্থক্য আছে, মানে এটা ভুল আছে। আর এইটা হচ্ছে যে আমরা জানি কি সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে বা সরল দোলকের ক্ষেত্রে সেটা হচ্ছে যে জি ইকুয়ালস টু কি জানি 4 পাই স্কয়ার এল বাই টি স্কয়ার। এই টিটা যদি এই পাশে আনি তাহলে জি টি স্কয়ার ইকুয়ালস টু 4 পাই স্কয়ার এল। তো এইটা আর এইটা কি সেম, তার মানে কি এই সূত্র ঠিক, তার মানে এইটা ঠিক, তাহলে এইটা ওকে। নেক্সট 12 নম্বর, নিচের কোনটিতে আলোর প্রতিসারাঙ্কের মান সবচেয়ে বেশি? সহজ নিয়ম হচ্ছে যে যে মাধ্যম যত বেশি ঘন হবে তার প্রতিসারাঙ্কের মান কি তত বেশি হবে, অর্থাৎ মাধ্যম যত ঘন হবে তো প্রতিসারণাঙ্কের মানও কি হবে? প্রতিসারণাঙ্ক এটাও বেশি হবে। তার মানে কি এই চারটার মধ্যে সবচেয়ে ঘন মাধ্যম হচ্ছে কাঁচ, তার মানে এর প্রতিসারণাঙ্কের মান বেশি। নিচের কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ? তো অনুদৈর্ঘ্য তরঙ্গের সঙ্গে আমরা শিখছি যে একটা হচ্ছে যে সমান্তরালে অর্থাৎ কম্পাঙ্ক, আর হচ্ছে যে এই মাধ্যমের কণা বা হচ্ছে মাধ্যম তরঙ্গ যেদিকে আর কি অগ্রসর হয়, অর্থাৎ কম্পাঙ্ক এবং তরঙ্গ অগ্রসরের দিক যদি হচ্ছে সমান্তরালি হয়, আর একটা হচ্ছে যে হলো সমকোণে হয়। তো সমকোণে হলে হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ, আর সমান্তরালি হলে বা 0 ডিগ্রি হলে সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে যে শব্দ তরঙ্গ, আর আলোক তরঙ্গ বেতার তরঙ্গ হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ। তাহলে এটা আনসার। চোখের ভিতরে আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে কোনটি? এখানে কোশ্চেনটা হচ্ছে প্রবেশ নিয়ন্ত্রণ করে, আরেকটা আছে যে প্রবেশে সাহায্য করে। তো সাহায্য করে হচ্ছে কর্নিয়া। তো কর্নিয়া হচ্ছে যে সাহায্য করে, আর নিয়ন্ত্রণ করে হচ্ছে আইরিশ। আর চক্ষু লেন্স মানে আমরা চশমা ইউজ করি। চশমা ইউজ করি কিসের জন্য? দূরের জিনিস ভালো করে দেখার জন্য বা কাছের জিনিস ভালো করে দেখার জন্য। আর রেটিনার কাজ হচ্ছে যে আমরা যে চোখে আলো দেখি, এই আলো প্রবেশ করার পরে এটা হচ্ছে যে সিগন্যাল আকারে আমাদের মস্তিষ্কে কি করে? প্রেরণ করার কাজ করে হচ্ছে রেটিনা। নিচের কোন প্রতীকটি এনপিএন ট্রানজিস্টরকে নির্দেশ করে? তো এই চিত্রটাকে যদি আমি একটু এইভাবে আঁকাই, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর, আর হচ্ছে এমিটার। সহজ নিয়ম হচ্ছে যে যখন কালেক্টর দিয়ে কারেন্ট বেরিয়ে যাবে, এই যে অ্যারো চিহ্নটা হচ্ছে কালেক্টর হয়ে বেরিয়ে যাইতেছে, তখন হচ্ছে এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর। আর যখন কালেক্টর দিয়ে হচ্ছে কারেন্ট ঢুকবে তখন সেটা হচ্ছে যে পিএনপি ট্রানজিস্টর। ঠিক আছে? তো বেস, কালেক্টর, ইমিটার, তাহলে কারেন্ট ঢুকলে এটা হচ্ছে পিএনপি ট্রানজিস্টর। তো আনসার আমরা এখন দেখি, এইটা হচ্ছে মিটার, তাহলে মিটার দিয়ে কারেন্ট বেরিয়ে যাইতেছে, তার মানে কি আমরা জানি এনপিএন ট্রানজিস্টর। এটা এনপিএন ট্রানজিস্টরের চিত্র। তরঙ্গ স্থিতির দুটি সমদশা সম্পন্ন কণার সর্বনিম্ন দূরত্ব। তো আমরা যদি এটা আঁকি যে এরকম করে, তো এইটার ক্ষেত্রে সমদশা বলতে এই পয়েন্ট আর এই পয়েন্ট সমদশা। তো আমি যদি আবার আরেকটা আঁকি, তো এইটার যদি সমদশা বলি তাহলে এইটা, আমরা তো শিখছি যে এইটার সমদশা বলতে এখান থেকে এটার দূরত্ব কত? ল্যামডা। তাহলে এইটার থেকে এটার দূরত্ব কি হবে? ল্যামডা। তাহলে সমদশা মানে সেম জায়গায় যদি থাকে তাহলে সর্বনিম্ন দূরত্ব আমরা কি জানি? তাহলে ল্যামডা। তাহলে ল্যামডা। সমতল আয়নার সৃষ্ট বিম্ব অসৎ, অবাস্তব, আর হচ্ছে হয় সোজা হয়। তাহলে অবাস্তব তো এখানে নাই, তাহলে সোজা দেওয়া আছে, তাহলে সোজা আর হচ্ছে যে অসৎ। তাহলে আনসার হচ্ছে 1। নিরাপদ পানির ঘনত্ব 1000 কিলোগ্রাম পার মিটার কিউব এবং তোমার দেহের ঘনত্ব এত কিলোগ্রাম হলে পানিতে সাঁতার কাটার সময় তোমার শরীরে কত অংশ ভাসবে? একটা হচ্ছে ভাসবে আর একটা ডুববে। তো ডুববে কোনটা আর ভাসবে কোনটা এটা বোঝা লাগবে। তো আমরা তো অলরেডি জানি যে আমরা যে পানিতে মনে করেন কোনো একটা জিনিস যদি রাখি বা কোনো একটা জিনিস যদি ভাসে, সেটা যতটুকু জায়গা দখল করতেছে ওই বস্তুর ওজন, আর যতটুকু জায়গা দখল করছে অতটুকু পানির ওজন। যদি পানির ওজন বেশি হয় তাহলে বস্তুটা ভাসবে, যদি ওই পানির ওজনের চাইতে বস্তুর ওজন বেশি হয় তাহলে বস্তুটা ডুবে যাবে। তো এখন কোয়েশ্চেন এটা বলছে যে এটা হচ্ছে পানির ঘনত্ব দেওয়া আছে আর হচ্ছে দেহের ঘনত্ব দেওয়া আছে। তো এইটাকে আমরা কিভাবে মানে বের করব? যেহেতু এইটার একটা ওজন আছে, এটা তো ডুববে। আর কতটুক ডুববে আর কতটুক ভাসবে এটা বের করার নিয়ম হচ্ছে যে 985 কে যদি আমি 1000 দিয়ে, তো 985 কে যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে আসতেছে কত? 0.985। তো এইটারে যদি 100 দ্বারা গুণ করি মানে 100% করি তাহলে আসতেছে 98.5%। তাহলে এইটা হচ্ছে যে সে কি করছে? এতটুকু তার দেহে, তার মানে দেহের ভারে সে ডুইবা আছে। তাহলে এটা হচ্ছে যে ডুবার পরিমাণ।
তো আমার চাইছে কি ভাসবে কতটুকু, তাহলে 100% থেকে যদি আমি এই ডুবার পরিমাণ বাদ দিই তাহলে ভাসার পরিমাণ পাবো, তাহলে 1.5% হচ্ছে যে সে হচ্ছে ভাসতেছে, তাহলে এখানে 1.5% ভাসতেছে। আর কোশ্চেনে যদি বলতো এখানে কত শতাংশ ডুববে মানে ডুবেছিল, তাহলে আনসার হইতো যে 98.5%, ঠিক আছে। তো একটি 75 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর 220 ভোল্ট বিভব পার থেকে যুক্ত করা হলে তাতে কতটুকু চার্জ সঞ্চিত হবে। চার্জ মানে কি কিউ, আর এত মাইক্রোফ্যারাড কার মান, সি এর মান, আর এত হচ্ছে যে ভি এর মান। তাহলে ভি সি কিউ হচ্ছে যে সম্পর্ক ছিল কি জানো, সি ইকুয়ালস টু কিউ বাই ভি, বা ভি ইকুয়ালস টু কিউ বাই সি, বা কিউ ইকুয়ালস টু সিবি, যেটা দিয়ে খুশি আর কি সূত্র। তো আমাদের যেহেতু সঞ্চিত শক্তি বের করতে বলছে বা চার্জ বের করতে বলছে, সঞ্চিত চার্জ হচ্ছে কিউ ইকুয়ালস টু সিবি। তো সি এর ভ্যালু কত যাচ্ছে 75 মাইক্রোফ্যারাড মানে কি 10⁻6 ইন্টু ভি এর ভ্যালু কত 220। তাহলে আমরা যদি এখন গুণ করি 75 গুণন 10⁻⁻6 ইন্টু -6 ইন্টু 220, তাহলে আসতেছে আমাদের 1.65, এখানে এখানে আসছে 1.7। তো এটা সিম্পলিফাই করলে এই 5 উঠিয়ে দিলে এটার লোক এক যোগ হয়, তাহলে 1.7 10⁻², তাহলে 10⁻², এটাই আনসার এতগুলো। পেলভিক মাসের উপস্থিতি শনাক্তকরণের জন্য নিচের কোনটি যন্ত্রটি ব্যবহার করা হয়? তো আল্ট্রাসোনোগ্রাফি ব্যবহার করা হয়, কিন্তু আমরা একটা একটা করে দেখি যে এন্ডোস্কোপি কিসের জন্য। এন্ডোস্কোপি হচ্ছে যে একটা টিউব থাকে, টিউবের মধ্যে একটা লাইট থাকে, আর হচ্ছে যে একটা ক্যামেরা থাকে। এটা হচ্ছে যে দেহের ভিতরে ঢুকিয়ে দেখে আর কি যে কোথায় কি প্রবলেম, এন্ডোস্কোপির কাজ এটা। আর ইসিজির কাজ হচ্ছে যে ইলেকট্রোকার্ডিওগ্রাম, অর্থাৎ আমাদের দেহের হৃৎপিণ্ডের পালস দেখার জন্য। তো এইটা ইসিজি করে। আর ইটিটি হচ্ছে যে এক্সারসাইজ টলারেন্স টেস্ট, মানে শারীরিক হচ্ছে যে টলারেন্স মাপার জন্য ইটিটি করা হয়। তাহলে আমাদের পেলভিক মাসের উপস্থিতি শনাক্ত করে শুধু আল্ট্রাসোনোগ্রাফি। তো কোনো বস্তুতে চার্জের উপস্থিতি নির্ণয়ের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? ইলেকট্রোস্কোপ ব্যবহার করা হয়। তো ব্যান্ডি গ্রাফ মেশিন ব্যবহার করা হচ্ছে যে উচ্চ বিভবের কোনো মানে কাজের জন্য আর কি। তো উচ্চ বিভবের কাজের জন্য তো এটা হবে না। ক্যাপাসিটর তো চার্জ মানে ধরে রাখার জন্য, কিন্তু এটা তো হচ্ছে যে মানে উপস্থিতি আছে কি না এটা টেস্টের মাপ মেশিন না, তো ক্যাপাসিটর চার্জ ধরে রাখে। জেনারেটর কি করে, বিদ্যুৎ উৎপাদন করে, তাহলে জেনারেটর হবে না, এটাও হবে না, এটাও হবে না, তাহলে ইলেকট্রোস্কোপ হচ্ছে আনসার। একটি বাল্বের গায়ে এত ওয়াট, ওয়াট মানে হচ্ছে পাওয়ার, আর এত ভোল্ট হচ্ছে যে ভি এর ভ্যালু, মানে ভোল্টেজ লেখা আছে, তাহলে রোধ কত, তাহলে রোধের মানে আমরা যদি পাওয়ারের সূত্র লিখি পি ইকুয়ালস টু ভি আই জানি, অর্থাৎ ভোল্টেজ ইনটু কারেন্ট, কিন্তু আমরা তো আয়ের মান জানি না। তো আয়ের মান বের করবো কিভাবে, মানে ভোল্টেজ ইকুয়ালস টু রেজিস্ট্যান্স ইনটু কারেন্ট, তাহলে এখান থেকে আই যদি বের করি ভি বাই আর, তাহলে এখানে যদি ভ্যালু বসে দিই তাহলে ভি বাই আর, তাহলে বি স্কোয়ার বাই আর, কিন্তু আমাদের বের করতে হচ্ছে রোধ, তাহলে রোধ ইকুয়ালস টু ভি স্কোয়ার বাই পি, তাহলে বি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 220 স্কোয়ার ডিভাইডেড বাই পি এর ভ্যালু কত 23, তাহলে 220 ডিভাইডেড বাই 220 স্কোয়ার ডিভাইডেড কত 23, আমাদের আনসার কত আসে দেখি 2.1 ইন্টু 10⁻, 2.1 ইন্টু 10⁻3, তাহলে আনসার এত কম। উদ্দীপকের আকার লেগে 23-24 প্রশ্নের উত্তর দাও। এখানে বলছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 মোল গ্যাসীয় পদার্থের আয়তন এত ঘন সেন্টিমিটার। সার্বজনীন উদ্দীপকের মান বলছে 8.314 জুল পার কেলভিন পার মোল। এখন কোয়েশ্চেন বলছে যে উদ্দীপকের পদার্থটির আয়তন প্রসারণ সহগ বলছে, তাহলে আয়তন প্রসারণ সহগ আমরা জানি যে আমাদের পরম তাপমাত্রা দেওয়া থাকে ওইটার বিপরীত হয়, তাহলে এটা আনসার। আর যেহেতু বিপরীত হয় তার মানে এর একক কি হবে, এটা যদি সেলসিয়াস থেকে আমি কেলভিনে নেই 25 প্লাস 273, তাহলে 298 কেলভিন। তাহলে যেহেতু এইটার কি পরম তাপমাত্রার বিপরীত, তাহলে এটার বিপরীত যদি একক যদি কেলভিন হয় তাহলে এটার বিপরীত একক কি হবে পার কেলভিন, তাহলে এসআই একক কি হবে পার কেলভিন, এটা হয়েছে। আর মান মান যদি হয় 298 যদি পরম তাপমাত্রা হয়, তাহলে এটার যদি ইনভার্স করি তাহলে 1/298, তাহলে মান কত আসে যে ইনভার্স মান 1 ডিভাইডেড বাই 298, তাহলে ইনভার্স মান আসে হচ্ছে যে এটারে যদি আমি কনভার্ট করি অর্থাৎ 0.003335 এরকম। তো আমাদের দেওয়া আছে এইটা, তার মানে এটার সাথে এটা মিলে না, তাহলে এটা হবে না, তাহলে আনসার হচ্ছে যে 1 আর 3। আর উদ্দীপকে গ্যাসীয় পদার্থের চাপ কত, তাহলে চাপের সূত্র যদি আমি বের করতে চাই তাহলে আমরা জানি কি পিভি ইকুয়ালস টু এন আর টি। তো আমাদের চাপ বের করতে বলছে, তাহলে এন আর টি ডিভাইডেড বাই কি হবে বি। তো এন এর ভ্যালু কত মোল বলছে আমাদের 2 মোল, ইনটু আর এর ভ্যালু এখানে দেখেন এটিএম এ দেওয়া আছে, তার মানে কি এটিএম এককে নেওয়া লাগবে, তো এটা তো হচ্ছে যে ইয়ের একক, তো এটিএম এককের জন্য যদি একক বলি তাহলে আর এর মান হচ্ছে 082 ইনটু টি এর ভ্যালু আমরা কি বের করছি 298 বের করছি। তো ভি এর ভ্যালু কত এখানে আমাদের বলছে 200 ঘন সেন্টিমিটার, কিন্তু এটা নিতে হবে কি মিটারে, তাহলে 200 ইন্টু 10⁻³ দিয়ে যদি ভাগ করি, তাহলে আমরা যদি এখন করি এটা কত আসে দেখি 2 ইন্টু 0.082 ইন্টু 298 ডিভাইডেড 200 গুণন 10⁻³ তাহলে ভ্যালু আসতেছে 2.4 ইন্টু 10⁻², মানে আনসার 2.4 ইন্টু 10⁻², তাহলে 2.4 ইন্টু 10⁻² আনসার এটা।
এখন আরেকটা লাস্টটা ২৫ নাম্বার তড়িৎবাহী তারের প্রভাবককে কাজে লাগিয়ে নিচের কোন যন্ত্রটি তৈরি করা হয়? ডায়োড হচ্ছে সেমিকন্ডাক্টর। তাহলে এইটা হবে না। ট্রানজিস্টর সেমিকন্ডাক্টর হবে না। ট্রান্সফরমার আর তড়িৎ মোটর। এখন তড়িৎবাহী হচ্ছে তড়িৎ পরিবাহী তার বলতে মানে যে তার দিয়ে কারেন্ট প্রবাহিত হয় বা বিদ্যুৎ প্রবাহ হয়। এখন এখানে প্রভাবক বলছে। এখন ট্রান্সফরমারও কিন্তু পরিবাহী তার দিয়ে হচ্ছে বানানো হয়। কিন্তু এইটা হচ্ছে কুণ্ডলীর মতো পেঁচিয়ে, পেঁচিয়ে ২ টা কুণ্ডলী থাকে। ঠিক আছে? তো একটা হচ্ছে গৌণ কুণ্ডলী আর একটা মৌঢুম কুণ্ডলী। তো এইটার ক্ষেত্রে ট্রান্সফরমার এইভাবে কাজ করে। কিন্তু তড়িৎ মোটরের ক্ষেত্রে কি হয়? একটা রোটেটরের চারপাশে হচ্ছে যে ওই তার পেঁচানো লাগে আর ২ পাশে হচ্ছে যে চুম্বক দেওয়া থাকে। যখন কারেন্ট দেয় এটার মধ্যে সলিনয়েডের মতো কাজ করে যখন এটা ঘূর্ণন সৃষ্টি হয়। তো তারের প্রভাবককে কাজে লাগিয়ে যদি বলি তাহলে হচ্ছে তড়িৎ মোটর। আর ট্রান্সফরমার হচ্ছে যে এইভাবে কুণ্ডলীর মতো বানানো লাগে। তাহলে আনসার হচ্ছে তড়িৎ মোটর। তো এতটুকুই হচ্ছে যে আমাদের সমাধান। তো দেখতেছি উদ্ভাসের সাথে আমাদের সমাধান আলহামদুলিল্লাহ মিলে গেছে। তো যদি এই সমাধান আপনাদের কাছে ভালো লাগে তাহলে মানে অন্য বোর্ডেরও যদি দরকার হয় কোয়েশ্চেন সলভের তাহলে জানাবেন। তো ইনশাআল্লাহ চেষ্টা করব সমাধান দেওয়ার জন্য। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।